ছিলেন সেনাবাহিনীর প্রধান, কিন্তু তারপরেও যখন জনগণের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, স্বৈরাচারী এরশাদ যখন স্বৈরাচার শাসন ব্যবস্থা চালু করলো, তখন তিনি এই যে আজকে এখানে বসে আছে রানী সাহেবরা, জয়নাল সাহেবরা, শামসু সাহেবরা, বদরুল সাহেবরা, এই আমাদের সালাম সাহেব, আমাদের নানু, আমাদের শিবন বিশ্বাস এবং সংঘকে নিয়ে এবং ঢাকা সারা দেশের তরুণদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি 9 বছর রাস্তায় থেকেছেন। এরপরে আমি ইতিহাস বর্ণনা করবো না, সব জানেন। তিনি সরকারে এসেছেন, সরকারে এসে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদীয় গণতন্ত্র করেছেন। তিনি দেশের মানুষের কাজ করার জন্য, বিশেষ করে আমার সামনে মহিলারা আছেন, আমি অনুরোধ করবো একটু আপনারা যদি সামনে একটু বসে যান বা দেখতে দেন একটু প্লিজ। ভাইয়া এই যে আমি অনলাইন ক্যামেরা বলছি, একটু বসেন প্লিজ, বসেন একটু বসেন প্লিজ। তাহলে আমি কথা বলতে অসুবিধা হবে আমার, দয়া করে একটু বসে যান, 2 মিনিট একটু বসেন। সাংবাদিক, সব সাংবাদিক কি বসতে পারে না, এটা বসো না। কি বাচ্চারা দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ? সেই ফেরিতে আসারও সময় তিনি খুব বেশি পান নাই। সারা দেশের জন্য কাজ করেছেন, মহিলাদের জন্য কাজ করেছেন, মহিলাদের এই বাচ্চাদের পড়াশোনার জন্য ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে তিনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি মেয়েদের পাশ করে যেন চাকরি পায় তার ব্যবস্থা করেছিলেন, সব জায়গায় চাকরির সুযোগ করে দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষকে তিনি গণতন্ত্র দিয়েছেন। এরপরে ইতিহাস আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না যে তিনি কি কষ্টে সেই জেলে ছিলেন। তাকে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, স্যাঁতস্যাঁতে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর চলাচল করত, তিনি ঘুমোতে পারতেন না, তাকে ভালো করে খেতে দেওয়া হয় নাই, তার খাওয়ার মধ্যে সমস্ত পুরনো খাবার দিত, যার ফলে তার চাই অসুখ হয়ে যায়, আপনারা সেটা জানেন। কিন্তু তারপরও তিনি কখনো মাথা নত করেননি, মাথা নোয়াননি। 6 বছর জেলে কাটিয়েছেন, এখনো তিনি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং কখন বলছেন আমি গণতন্ত্রের জন্য আমার জীবন উৎসর্গ করি। আজকে আসার আগে গতকাল তার কাছে গিয়েছিলাম, তাকে যখন বললাম যে আমি ফেরি যাচ্ছি, আমি ফুলগাজী যাব, তিনি বললেন তুমি তাদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা পৌঁছে দিও। আমি এসেছি আপনাদের কাছে বেগম জিয়ার, আপনাদের নেত্রী খালেদা জিয়ার, আপনাদের গর্ব খালেদা জিয়ার সেই শুভেচ্ছা ভালোবাসা পৌঁছে দিতে। আপনারা দোয়া করবেন। তিনি খুব অসুস্থ, তার চিকিৎসা হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিলাতে যাবেন চিকিৎসার জন্য। আমরা শুনলে খুব খুশি হবেন যে গতকাল তার বাসায় সেনাবাহিনীর সিজিএস এবং আরো প্রায় 7-8 জন বড় বড় কর্মকর্তা, তারা গোটা সেনাবাহিনীর প্রধানের দাওয়াত নিয়ে তার বাসায় গিয়েছিল। তার বাসায় গিয়ে তাকে দাওয়াত করেছে যে আগামীকাল যে সশস্ত্র বাহিনী দিবস হবে সেখানে তিনি যেন উপস্থিত থাকেন। আমরা সব সময় গর্ব করি। রানু বলে যে ফেনীর নেত্রী, আমি বলি শুধু ফেনীর নেত্রী বললে হবে না, তিনি দেশের নেত্রী, এই জন্য তার নাম হচ্ছে দেশের নেত্রী। আপনারা এই বন্যার সময় অনেক কষ্ট করেছেন, এবার খুব কষ্ট করেছেন।
আপনাদের ছেলে এই যে বজনু, সে আপনাদের এখানে এসেছে, ঘন ঘন বারবার এসেছে, চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়াবার। আমাদের এই যে দল যারা ফ্লাডে কাজ করেছে এখানে সবাই আছে, আপনারা আছেন, আপনারা সবাই। হ্যাঁ, এখানেও এক কোমর পানি ছিল, সব কিছু তো নিয়ে গিয়েছিল আপনাদের। সেখানে আপনাদের লড়াই করে সংগ্রাম করে সেই আপনার বন্যা থেকে উত্তরণ ঘটিয়েছেন এবং এখন সুযোগ এসছে নতুন করে বারবার। প্রিয় বন্ধুগণ, আমি খুব বেশি বক্তব্য রাখবো, আমার বাচ্চারা আছে এখানে, কষ্ট পাচ্ছে, অনেকক্ষণ ধরে আছে। আমাদের দলের তরফ থেকে, বেগম জিয়ার তরফ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আপনাদের তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এই বাচ্চাদের জন্য, তাই না, বাচ্চাদের জন্য তাদের শিক্ষার উপকরণ, বই পত্র, খাতা, পেন্সিল, এটা কিছু তারা নিয়ে এসেছেন, যে বন্যার সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো তাদেরকে দেওয়া হবে। কিছু টিনের ব্যবস্থা করেছেন, যে ঘর চলে গিয়েছিল সেই টিনগুলো দেওয়া হবে। এইভাবে আমরা বিরোধী দলের থেকেও শত নির্যাতনের মধ্যেও আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়ানো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ মেহেরবান, এইখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের সেই দস্যুরা, তারা আজকে পালিয়ে গেছে, তাই না? কে পলাইছে? কে পলাইছে বলেন? এটা এখন সব দেশে বাঙালিদের মধ্যে একটাই কথা, যে পলাইছে পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? কেন পালিয়েছে? দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ মেরেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার ফলে আজকে তাকে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, তাই না? তো আমি বক্তব্য এখন বাড়াবো না, রাজনৈতিক বক্তব্য আমরা জনসভায় দেব। আমি শুধু আপনার কাছে একটাই অনুরোধ করব, আপনারা এমন একটা মাটির মানুষ, যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কোনদিন মাথা নত করে নাই। এখানে অনেককে হত্যা করা হয়েছে, আমি জানি, অনেকের উপর নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা দখল করে নেওয়া হয়েছে, এই আওয়ামী লীগের দস্যুরা তারা সেটাই করেছে। আজকে আমরা সেখান থেকে আপনার অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন কাজ করি। আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা দয়া করে এই উত্তরণের পথটাকে সুগম করবার জন্য লেখালেখি করবেন। এটা কণ্ঠকাকীর্ণ যেন কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলোর ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এটা করা ঠিক না আমি মনে করি। যেমন একটা কথা আজকে বলি ফেলে বলার দরকার আছে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অত্যন্ত সম্মানী লোক। আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি, বিদেশে করে, সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে, আমি তখন ম্যাডামের সঙ্গে কাজ করি, সাবিউদ্দিন পিএস ছিলেন, আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবে। সেই ছবি এখন আমার কাছে আছে। সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সলভ করার জন্য। তিনি কাজ শুরু করেছেন, রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কি সেটা পুরোপুরি সম্ভব? তা অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো? আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তবে আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আরেকটা কথা পত্রিকায় একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তোবা ভুলভাবে ছড়ানো হচ্ছে, যে আমরা নাকি বলেছি
সেটা আপনার ওই অ্যাডভাইজার সাহেবকে কোট করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক বলা হয় নাই পত্রপত্রিকায়। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে বলেছে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন না। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়। আমি আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাচ্চারা তোমরা ভালো থাকো। তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তোমরা গড়ে উঠবে মানবিকতা নিয়ে, মানুষকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসতে শিখবে, গুরুজনকে সম্মান করতে শিখবে এবং লেখাপড়া শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবে। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড়। আর সবসময় যারা মুসলমান আছেন তারা আল্লাহকে মানবেন, যারা হিন্দু আছেন তারা ভগবানকে মানবেন। এইটাও আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমারও দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন, ছাত্র আসবে।